আসসালামু আলাইকুম। ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। কালকে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পর্যন্ত পড়েছি, তারপরের থেকে এখন আজকে পড়ব। তো এখান থেকে আমাদের পড়তে হবে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে বলা হয় প্রাণীবিদ্যার জনক। এটুকু পড়তে হবে। আর এখান থেকে তেমন কিছু লাগবে না। নেক্সট স্লাইডে যাই। প্রাণীবিদ্যার জনক অ্যারিস্টটলকে কেন বলা হয়? তিনি প্রথম প্রাণীর বৈশিষ্ট্যগত সাদৃশ্য বৈসাদৃশ্য বিবেচনা করে প্রাণীকুলকে শ্রেণীবিন্যস্ত করতে উদ্যোগী হন। যেমন তিনি লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের অ্যানিমিয়া এবং লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীদের অ্যানিমিয়া নামে দুটি দলে ভাগ করেন। আচ্ছা, যাই হোক, ওটা এত বেশি দরকার নেই। অ্যানিমিয়া প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে ডিম্বজ এবং জরায়ু যেরকম, এটাও অত দরকার নেই। মেডিকেল অ্যাডমিশনে কিন্তু আমরা শুধুমাত্র বেসিক কনসেপ্টের উপর জোর দিব আর দাগানো লাইনের উপরই জোর দিব। কিন্তু দাগানো লাইনের উপরে আর কি আমাদের বুঝতে হবে যে কোন জিনিসটা আমাদের পড়তে হবে আর কোনটা আমরা স্কিপ করে চলে যাব। আচ্ছা, ঠিক আছে, এইগুলো বেশি পড়ার দরকার নেই, এগুলো আমরা স্কিপ করে চলে যাব। আচ্ছা, শ্রেণীবিন্যাসের ভিত্তিটা আমাদের পড়তে হবে। শ্রেণীবিন্যাসের ভিত্তিটা আমাদের পড়তে হবে। আচ্ছা, যাই হোক, শ্রেণীবিন্যাসে কি কি উপর ভিত্তি করে করা হয়? দেহের আকার, সংগঠন, ক্রমমাত্রা, জীবন পদ্ধতি, ক্লিবেজ ও ভ্রূণীয় বিকাশ, ভ্রূণস্তর, প্রতিসাম্য, খণ্ডকান, অঞ্চলায়ন, উপাঙ্গ, প্রান্তিকতা, তল, ফিলোম, সংবহনতন্ত্র, কঙ্কাল, নটকোট, পৌষ্টিক নালী। আচ্ছা, এখান থেকে আমরা কিভাবে এটা পড়ব? ধরো যে আসলো যে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি নিচের কোনটি নয়, বা নিচের কোনটি প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি নয়, এইভাবে প্রশ্নটা আসবে। সেখানে ধরো সেখানে অপশন দিয়ে দিল দেহের উচ্চতা, বা সেটা হবে আনসার, বা এখানে কয়েকটা আনসার দিয়ে দিল অপশনে আর একটা বানিয়ে দিয়ে দিল, তো ওইটা হচ্ছে আনসার। যেমন এখানে তল দিল, তোমাদের ওখানে বলবে যে অন্য কিছু দিতে পারে। আচ্ছা, যাই হোক, দেহের আকারের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস কিভাবে করা হয় দেখি। আণুবীক্ষণিক প্রাণী কি, সেটা ট্রাইকোডিনা অ্যানাবাসি, এটা আসতে পারে। মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণু কোনটি, এইভাবে প্রশ্নটা আসবে। তোমার আণুবীক্ষণিক প্রাণী কোনটি, এভাবে কখনোই আসবে না। বলা হবে মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণু ট্রাইকোডিনা অ্যানাবাসি, এটা আসবে যে মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণু নিচের কোনটি, ওখানে কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া থাকবে, সেখান থেকে তোমার ট্রাইকোডিনা অ্যানাবাসি এটা সিলেক্ট করতে হবে। তারপরে আসো বৃহত্তর প্রাণী, এটা লাগবে না। সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে কিভাবে ভাগ করা হয়? কোষীয় মাত্রার গঠন, কোষ টিস্যু মাত্রার গঠন, টিস্যু ও অঙ্গ মাত্রার গঠন। এখানে একটু বলে দেওয়া প্রয়োজন। আচ্ছা, এখান থেকে একটু জুম আউট করি। ধরো যে এখানে কিছু কোষ আছে। আমাদের দেহের গাঠনিক একক কিন্তু কোষ। সো এই কোষ, কতগুলো কোষ মিলে তৈরি হয় তোমার টিস্যু। এই যে কতগুলো কোষ মিলে তৈরি হলো টিস্যু, কতগুলো টিস্যু মিলে তৈরি হয় তোমার একটা অঙ্গ। ওকে, একটা অঙ্গ। আর অঙ্গ, কতগুলো অঙ্গ মিলে তোমার তন্ত্র তৈরি হয়, যেমন আমরা বলি পৌষ্টিক তন্ত্র। এটা হচ্ছে টিস্যু, এটা হচ্ছে টিস্যু। আর এটা হচ্ছে তোমার হচ্ছে কোষ, এগুলো কোষ। ওকে, এটা কোষ। কতগুলো কোষ একই নির্দিষ্ট জায়গায় থেকে যদি একটি নির্দিষ্ট কাজে অংশগ্রহণ করে, সেটাকে বলা হবে টিস্যু। আর কোনো নির্দিষ্ট জায়গার টিস্যু যদি নির্দিষ্ট একটা কাজে অংশগ্রহণ করে, সেটাকে বলা হবে অঙ্গ। আর কতগুলো অঙ্গ মিলে একটা সিস্টেম দাঁড়া করিয়ে, কতগুলো একটা সিস্টেমে যদি চালু রাখে, সেটাকে বলা হবে তন্ত্র। আচ্ছা,
এটা গেল, এটা তোমরা নোট করে নিতে পারো। যাই হোক, এখন আমরা মেইন পড়ায় ফিরে আসি। আচ্ছা আচ্ছা জীবন পদ্ধতির উপর ভিত্তি করে মুক্তজীবী, পরজীবী, মিথজীবী প্রাণী, সহজীবী প্রাণী। এখন মিথজীবী প্রাণী আর সহজীবী প্রাণী এটা আমরা লাস্টের দিকের অধ্যায়গুলোতে ভালো জানতে পারবো। যাই হোক, তোমরা কিন্তু আগের ক্লাসে ওটা জেনে এসেছো যে মিথজীবী প্রাণী কোনটা। যে মিথজীবী মানে হচ্ছে সমান উপকার পায় যে প্রাণী। ধরা যে মিথজীবী প্রাণী, যে আমিও তোমাকে উপকার করছি, তুমিও আমাকে উপকার করছো, এটাই মিথজীবিতা। এই যেখানে বলা আছে দুটি ভিন্ন প্রজাতির প্রাণী পারস্পরিক সহযোগিতা সাহায্যের ফলে উভয়ই উপকৃত হলে এদের মিথজীবী প্রাণী বলে। মানে উভয়কেই উপকৃত হতে হবে, তাহলেই তাকে আমরা বলবো মিথজীবী প্রাণী। ঠিক আছে, উভয়কেই উপকৃত হতে হবে, একজনের উপকৃত হলে হবে না। মানে একজন উপকার করছে আরেকজন অপকার করছে সেটা হলে হবে না। যেমন এই যে দেখো এখানে উপকৃত সহজীবী প্রাণীতে একজন উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয়, একজনের উপকার হবে আরেকজনের উপকারও হবে না, ক্ষতিও হবে না। ঠিক আছে, আর মিথজীবী প্রাণীতে কি ছিল? দুজনকেই উপকৃত হতে হবে, পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। ঠিক আছে, সো সহজীবী প্রাণী বা কমেন্সাল, এটার ইংরেজি নামগুলো তোমাদের মিথজীবী, সিম্বায়ন্ট এটা মনে রাখতে হবে, আর সহজীবী প্রাণী কমেন্সাল এটাও মনে রাখতে হবে। সো এই দুটো জিনিস মাথায় রেখো যে মিথজীবী প্রাণী মানে সিম্বায়ন্ট, ওকে, আর সহজীবী প্রাণী মানে কমেন্সাল। এই দুটো জিনিস মাথায় রেখো। আচ্ছা, এখন ক্লুভেজ ও ভ্রূণীয় বিকাশ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ক্লিভেজটা কি? এখন ক্লিভেজটা হচ্ছে যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তাকে ক্লিভেজ বা সম্ভেদ বলে। ডিমের কুসুমের পরিমাণের ভিত্তিতে ক্লিভেজ সম্পূর্ণ বা হোলোপ্লাস্টিক কিংবা আংশিক বা মেরোমোলাস্টিক হতে পারে। ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে ভেজিটাল পোল এবং যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে অ্যানিমাল ফ্লোর বলা হয়। আচ্ছা, এইগুলো লাগবে না। ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটন, এটা শুধু রিডিং দেওয়া, বুঝছো? আগেরটা শুধু রিডিং দেওয়া। ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ দু ধরনের, কি কি? অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ, ইন্টারমিডিয়েট ক্লিভেজ, যে ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রতিটি কোষ এক একটি সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টির ক্ষমতা ধারণ করে, সেই ধরনের ক্লিভেজকে অনির্দিষ্ট ক্লিভেজ বলা হয়। মানে কোন কোষটা তোমার পরিস্ফুটনের ভ্রূণ, কোন কোষের পরিস্ফুটনে তোমার ভ্রূণ সৃষ্টি হবে সেটা প্রথমে বোঝা যায় না। সকল কোষটাই মনে হয় যে এগুলো ভ্রূণ সৃষ্টি করবে, কিন্তু না, পরবর্তীতে দেখা যায় যে কোনো একটি কোষই ভ্রূণ সৃষ্টিতে হেল্প করে। সো এটাই হচ্ছে অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ বা ইন্টারমিডিয়েট ক্লিভেজ। নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ যেটা হচ্ছে প্রাথমিক ধাপেই প্রতিটি কোষের পরিস্ফুটনগত ভাগ্য নির্ধারিত হয়ে যায়, মানে কোনটা ভ্রূণ সৃষ্টি করবে, কোনটা ভ্রূণ সৃষ্টি না করে নষ্ট হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে, এইটা যে ক্লিভেজটা নির্দেশ করে সেটাই হচ্ছে নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ। আর বিভাজন তলের উপর ভিত্তি করে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা দাগিয়ে দিন। বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। ওকে, তিন ধরনের। অরিও ক্লিভেজ বা রেডিয়াল ক্লিভেজ, অরিও ক্লিভেজ বা রেডিয়াল ক্লিভেজ। এই ধরনের বিক্লিভেজে বিভাজন তলের উপর বিভাজন তলগুলো জাইগোটে সবসময় সুষম অরিওভাবে ভাগ করে। এর ফলে উৎপন্ন ব্লাস্টোমিয়ারগুলো সুষম আকৃতির ও অরিওভাবে সাজানো হয়। অরিও ক্লিভেজ কোনটা? আর্থ্রোপোডা। আচ্ছা, অরিও ক্লিভেজ আর্থ্রোপোডা মনে রাখতে হবে। আর দ্বিপার্শ্বীয় বাইল্যাটেরাল ক্লিভেজ হচ্ছে কর্ডোটা।
আর সর্পিল ক্লিভেজ হচ্ছে অ্যানিলিডা ও মেল মলাস্কা পর্বের প্রাণীদের যে ক্লিভেজটা, এটা হচ্ছে সর্পিল ক্লিভেজ বা স্পাইরাল ক্লিভেজ। এই যে অডিও ক্লিভেজ মানে রেডিয়াল ক্লিভেজ, এটা পড়তে হবে। রেডিয়াল ক্লিভেজ কাদের হয়? আর্থ্রোপোডার হয়, আর্থ্রোপোডারটা পড়তে হবে। ওকে, আর্থ্রোপোডা। আর দ্বিপার্শ্বীয় বাইল্যাটারাল ক্লিভেজ, এটা কাদের হয়? এটা কর্ডাটা পর্বের প্রাণীদের হয়। সর্পিল ক্লিভেজ বা স্পাইরাল ক্লিভেজ, এটা কাদের হয়? এটা অ্যানিলিডা বা মলাস্কা পর্বের প্রাণীদের হয়। ওকে, তো পড়তে হবে, ঠিক আছে? তোমরা নেমোনিক নিজেদের মতো করে বানিয়ে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, নিজেদের মতো বানিয়ে করে যে নেমোনিক পড়বে তার মেডিকেলে চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আর যদি মনে করো আমরা যদি বানিয়ে দিই, হ্যাঁ অবশ্যই আমিও দেব, কিন্তু এটা আমি এমনিতেই মনে রাখছি। তোমরা যদি নেমোনিক বানিয়ে মনে রাখতে চাও তোমরা মনে রাখতে পারো, কিন্তু এটা আমি এমনি মনে রাখতাম, ঠিক আছে? আমাদের মেডিকেলে ভর্তি পরীক্ষার সময় আমি নিজে নেমোনিক বানাইতাম, ঠিক আছে? ক্লাসে দেখা যেত যে নেমোনিক গাইডে লেখা থাকলে ওটা আমার ভালো লাগতো না, আমি নিজে বানাইতাম। সো তোমরা নিজে বানাবো। আচ্ছা, ভ্রূণস্তর, যেসব প্রাণীদের যৌন প্রজনন ঘটে সেগুলোর জাইগোট ক্লিভেজ প্রক্রিয়া বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার নামক ভ্রূণীয় কোষ সৃষ্টি করে এবং কোষগুলো সজ্জিত হয়ে প্রথমে নিরেট মরুলা এবং পরে ফাইব্রোব্লাস্টোলা দশা অতিক্রম করে দ্বিস্তরী বা ত্রিস্তরী গ্যাস্ট্রোলায় পরিণত হয়। প্রাণীর প্রাথমিক শ্রেণীবিন্যাসে ভ্রূণস্তর বিশেষ ভূমিকা পালন করে। আচ্ছা, এটা পড়ে নিও, রিডিং, জাস্ট রিডিং, এটা ঠিক আছে, জাস্ট রিডিং, এটা শুধু আর লিখে দিলাম আর। ওকে, তোমরা রিডিং এটা দাগিয়ে রাখো। আচ্ছা, দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী, যেসব প্রাণীর ভ্রূণের গ্যাস্ট্রোলার পর্যায়ে কোষগুলো এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে সেগুলো হচ্ছে দ্বিস্তরী প্রাণী। আর এই দ্বিস্তরী প্রাণীর এই যে জেলির মতো অকোষীয় মেসোগ্লিয়া যে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। এই যে মেসোগ্লিয়া যে জিনিসটা থাকে, অকোষীয় মেসোগ্লিয়া, আঠার মতো জেলির মতো, এই যে মেসোগ্লিয়া এখানে দেওয়া আছে, এই যে ছবিটাতে দেখো মেসোগ্লিয়া দেওয়া আছে, বুঝতে পারছো মেসোগ্লিয়া কোনটা, ঠিক আছে? আর এই যে দ্বিস্তরী এই কারণে বলা হচ্ছে, মানে মেসোগ্লিয়া কোনো কোষের একটা স্তর না, কোষ দুইটা স্তরের মাঝে একটা আঠালো জেলির মতো অকোষীয় মেসোগ্লিয়া থাকে, সেটা যেখানে থাকবে সেটাই দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী। যেমন হাইড্রা, এটা তোমরা সবাই জানো যে হাইড্রা একটি দ্বিভ্রূণস্তর প্রাণী, তার মানে হাইড্রাতেও মেসোগ্লিয়া থাকবে। তা আর হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীগুলোই আর কি এই দ্বিস্তরী, এবং এদেরই মেসোগ্লিয়া থাকবে, এবং এটার একটা উদাহরণ হচ্ছে হাইড্রা। আর ত্রিভ্রূণস্তরী বা ত্রিস্তরী প্রাণী বা ট্রাইপ্লোব্লাস্টিক, এটাও পড়তে হবে কিন্তু, যে এই যে দ্বিভ্রূণস্তরী প্রাণী হচ্ছে তোমার ডিপ্লোব্লাস্টিক, দ্বিস্তরী প্রাণীগুলো তোমার ডিপ্লোব্লাস্টিক, আর এই ত্রিস্তরী বা ত্রিভ্রূণস্তরী হচ্ছে তোমার ট্রিপ্লোব্লাস্টিক। আচ্ছা, এটাও দাগিয়ে দিই। তোমরা কিন্তু আমার দাগানোর সাথে সাথে নিজেরা দাগিয়ে ফেলবে, ঠিক আছে? পরে আমি কিন্তু আর এই পিডিএফটা দেবো না তোমাদেরকে, যাতে তোমাদেরকে আমার পড়ার সাথে সাথেই মানে এত ফাস্টলি পড়তে হবে। মেডিকেলে আসলে এত ফাস্ট সিলেবাস যে তোমাদের এটা কমপ্লিট এভাবেই করতে হবে, নাহলে তোমরা পারবে না। আচ্ছা, এইখানে দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী তো প্রাণী বুঝলাম, আর ত্রিভ্রূণস্তরী প্রাণী কোনগুলো? ত্রিভ্রূণস্তরী প্রাণী হচ্ছে মানে মানুষ, আমরা কর্ডাটা শ্রেণীর যে বিভাগ, মানুষ, হোমো সেপিয়েন্স বা প্লাটিহেলমিনথেস, ইত্যাদি, হ্যাঁ এগুলো। আচ্ছা, এইগুলো পড়বা, এগুলো অবশ্যই পড়বা, এটা খুবই ইম্পর্টেন্ট। ভ্রূণস্তরকে আমি 5 স্টার দিতে পারি, বুঝছো? ভ্রূণস্তর হচ্ছে 5 স্টার। ওকে,
আর দ্বিস্তরী প্রাণী ও ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্য, প্রধান পার্থক্য ম্যাসোগ্লিয়া থাকে আর থাকে না, এটাই প্রধান পার্থক্য। ঠিক আছে, ত্রিস্তরী প্রাণীর মধ্যে ম্যাসোগ্লিয়া থাকে না, কারণ কোথায় থাকবে, ম্যাসোগ্লিয়ার জায়গায় তো আরেকটা ভূস্তর এসে পড়ছে। সো এইখানে ত্রিস্তরী প্রাণীর মধ্যে ম্যাসোগ্লিয়া থাকে না, দ্বিস্তরী প্রাণীর হাইড্রাতে ম্যাসোগ্লিয়া থাকে। আচ্ছা, এখানে এই যে দ্বিস্তরী প্রাণী, এই যে তোমরা নেমাটোসিস্ট পড়ছো না, এই যে নেমাটোসিস্টটা আছে, নেমাটোসিস্টটা তার মানে দ্বিস্তরী প্রাণীতে উপস্থিত থাকবে। হাইড্রা যেহেতু দ্বিস্তরী প্রাণী, হাইড্রাতে যেহেতু নেমাটোসিস্ট থাকে, তার মানে দ্বিস্তরী প্রাণী যে নিডারে পড়বে প্রাণীগুলো, সেগুলোতেও নেমাটোসিস্ট থাকবে। আর ত্রিস্তরী প্রাণীতে নেমাটোসিস্ট থাকবে না। আর পলিপ মেডুলা দশা উভয় দশাই থাকে, এটাও ইম্পর্টেন্ট। আর ত্রিস্তরী প্রাণীতে এটা থাকবে না। আচ্ছা, যাই হোক, প্রতিসাম্য বলতে কি বোঝায়? প্রতিসাম্য বলতে কি বোঝায় এটা পড়ে নেবা, এটা জাস্ট রিডিং। আচ্ছা, আর গলীয় এই যে মানে যে বিভিন্ন প্রতিসাম্যতা যে আছে, ঠিক আছে, 5 ধরনের প্রতিসাম্যতা, এই 5 ধরনের প্রতিসাম্যতা লাগবে। গলীয় প্রতিসাম্য যেটা স্ফেরিক্যাল সিমেট্রি, এই ইংরেজি নাম সহ পড়তে হবে। এটাও আমি 5 স্টার দিতে পারি। এই যে মানে এই পুরোটা আমি 5 স্টার দিতে পারি, এই পুরোটা। ওকে, তাহলে গলীয় প্রতিসাম্য হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি। গলীয় প্রতিসাম্য হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি, মানে একটা ফুটবলের মতো দেখা যাবে। এই যে এখানে দেখো, এই যে ফুটবলের মতো দেখা যাচ্ছে না, এটা ফুটবলের মতোই দেখা যাচ্ছে, মানে গোল, স্ফেরিক্যাল। মানে স্ফেরিক্যাল একটা জিনিস, মানে যেটা গোল সেটাই স্ফেরিক্যাল। আচ্ছা, এখানে উদাহরণগুলো সব লাগবে, ঠিক আছে, এখানে উদাহরণগুলো সব লাগবে। তো এখান থেকে উদাহরণগুলো লাগবে, ঠিক আছে। ভলভক্স, ক্লোব্যাথর, তারপরে রেডিওল্যারিয়া, হেলিওজোয়া, ঠিক আছে, এগুলো লাগবে। তো আমরা এটা কিভাবে মনে রাখবো? এটা আমরা মনে রাখবো এখানে লিখে দিই। এটা আমরা মনে রাখবো ভোর হলো দিয়ে। এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে ভলভক্সের ভো, রেডিওল্যারিয়ার আর হেলিজোয়ার হেলো। এটা দিয়ে আমরা মনে রাখবো ভোর হলো। গলীয় প্রতিসাম্য কি? ভোর হলো, ভো হলো। আমি এভাবে মনে রাখতাম ভোর হলো দিয়ে। তো তোমরা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারো এই নেমোনিক। তো আমি এভাবে মনে রাখতাম ভোর হলো দিয়ে। আচ্ছা, যাই হোক, অরীয় প্রতিসাম্য। এবার আসি অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য জিনিসটা কি? অরীয় প্রতিসাম্য মানে সিলিন্ড্রিক্যাল শেপের প্রায়, ঠিক আছে, যেমন হাইড্রা জেলিফিশ, সি অ্যানিমাল, হাইড্রা জেলিফিশ, সি অ্যানিমাল। এখানে এটা কীভাবে মনে রাখতাম? এটা নেমোনিক হচ্ছে সির জলে হাইড্রা। এটা মনে রাখতাম সির জলে হাইড্রা। সি অ্যানিমনের সি, জেলিফিশ থেকে জল, সির জলে হাইড্রা। ওকে, মনে রাখতাম অরীয় প্রতিসাম্য কীভাবে মনে রাখতাম? সির জলে হাইড্রা, এটা দিয়ে মনে রাখতাম। সি মানে কি? মানে হচ্ছে সমুদ্র, সি। ওকে, সি মানে সমুদ্র, সির জলে হাইড্রা, সির জলে হাইড্রা। এটা কি? এটা হচ্ছে অরীয় প্রতিসাম্য। গলীয় প্রতিসাম্য কি? ভোর হলো। ভলভক্স,
রেডিওল্যারিয়া, আর হলুদে হেলিওজোয়া। ওকে, আচ্ছা, আর অরীয় প্রতিসাম্য সির জলে হাইড্রা। ঠিক আছে, সির জলে হাইড্রা। ওকে, অরীয় প্রতিসাম্য হয়ে গেল। এরপরে আসো কি, আচ্ছা এই ইংরেজি নামগুলো কিন্তু লাগবে। হ্যাঁ, গলির প্রতিসাম্য স্ফেরিক্যাল, তারপরে অরীয় প্রতিসাম্য রেডিয়াল, আর এরপরে আসো দ্বি অরীয় প্রতিসাম্য বা বাই রেডিয়াল। অরীয় ছিল রেডিয়াল, আর বাই মানে যেহেতু দুই, তার মানে দ্বি অরীয় হচ্ছে বাই রেডিয়াল সিমেট্রি। ওকে, তাহলে এটা আমরা কীভাবে মনে রাখবো? দ্বি অরীয় প্রতিসাম্য একটা খুবই ভালো নেমোনিক, সেটা হচ্ছে তোমরা এই যে দেখো টিনোফোরাও শুরু হয়েছে সি দিয়ে, সিওলোপ্লানাও শুরু হয়েছে সি দিয়ে, দেখতে পাচ্ছ দুইটাই কিন্তু সি দিয়ে শুরু হয়েছে। তো এটা দ্বিঅরীয় প্রতিসাম্য মনে রাখবো আমরা সি দিয়ে। টিনোফোরা, এখানে কিন্তু আবার তোমরা ভুল করতে পারো যে টিনোফোরার নাম কিন্তু আবার তোমরা মনে করতে পারো টি দিয়ে হয়তো বা শুরু হয়েছে, কিন্তু না, এটা আর কি ওই নিউমোনিয়া টাইপের, যেমন নিউমোনিয়া এন দিয়ে শুরু না হয়ে পি দিয়ে শুরু হয়, তো এটাও আর কি টি দিয়ে, টিনোফোরার টি দিয়ে না শুরু হয়ে সি দিয়ে শুরু হয়েছে। সো এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বাই ল্যাটেরাল সিমেট্রি। পার্শ্বীয় মানে কি ল্যাটেরাল, এটা মনে রাখবা। পার্শ্বীয় মানে ল্যাটেরাল, তাই মানে দ্বিপার্শ্ব মানে বাইল্যাটেরাল। এটা হচ্ছে প্রজাপতি, ব্যাঙ, মানুষ, মানে প্রায় বেশিরভাগই হচ্ছে বাইল্যাটেরাল সিমেট্রি দেখা যায় আমাদের এই পৃথিবীতে আর কি। যাই হোক, এটা মনে রাখতে পারবা এমনি মনে হচ্ছে আমার, এটা নিয়ে এত ঝামেলা হবে না। অপ্রতিসাম্য অ্যাসিমেট্রি, এটা মনে রাখতে হবে। এটা কীভাবে মনে রাখবা? অপ্রতিসাম্য আমি মনে রাখতাম শ্বাস দিয়ে, এই যে শ্বাস, এই শ্বাস দিয়ে, ঠিক আছে। অপ্রতিসাম্য, দেখো তো এখানে এই যে অপ্রতিসাম্যগুলো, এই অপ্রতিসাম্যগুলো দেখো তো শ্বাসের মতো মনে হচ্ছে না? অনেক মানে ছিদ্র শ্বাস তালের শ্বাস যেরকম রাখাই ছিদ্র, তো ওইটা দিয়ে মনে রেখেছি আমি যে অপ্রতিসাম্য হচ্ছে শ্বাস। এই যে শ্বাস কীভাবে, এই অপ্রতিসাম্য এই যে স্পঞ্জের এই যে স আর শামুকের তালবস্য, এই শ্বাস, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবা। আচ্ছা ঠিক আছে, এখানে আর বেশি এত সময় নষ্ট করা যাবে না, চলো খণ্ডকায়ন পড়ি। আচ্ছা, খণ্ডকায়ন জিনিসটা কি? খণ্ডকায়ন এটা বেশি পড়ো না, মেডিকেল অ্যাডমিশনে এইভাবে এত বেশি পড়ার সময় পাবা না, বুঝছো? যত তাড়াতাড়ি, আমি তো এখন বুঝে একটু যাচ্ছি, কিন্তু তোমরা আর কি এত বেশি বুঝে পড়ার টাইম পাওয়া না আর কি। আচ্ছা যাই হোক, একদিন সেই অন্য একটা ক্লাসে এই সম্বন্ধে বলবো নি। আচ্ছা এখন পড়ি। সমখণ্ডকায়ন বিশিষ্ট হচ্ছে তোমার কেচর খণ্ডকায়ন। কার কোনো প্রশ্ন আসছে? আচ্ছা, সবাই বুঝতে পারছো? আচ্ছা, থ্যাংক ইউ। সমখণ্ডকায়ন বিশিষ্ট হচ্ছে তোমার হোমোনিমাস মেটামিয়ার, এটি কি কেচর খণ্ডকায়ন। সমখণ্ডকায়ন, এই যে কেচর যেভাবে যায়, আমি যদি একটু দেখাই, কেঁচো এরকম থাকে না, কেঁচো এই যে এরকম কিছু ভাঁজ থাকে, এরকম এই পাকস্থলীর মতো, ঠিক আছে, এরকম ভাঁজ থাকে। তো এই ভাঁজগুলো আমার সমান হয় নাই, যেহেতু আমি হাত দিয়ে আঁকতেছি, ঠিক আছে, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলার হাতে কোনো ভুল আছে? না, সে একদম সমান করে বানাইছে, ঠিক আছে, নিশ্চয়ই কোনো কাজ আছে, নলে তো আর বানাইতো না এইভাবে। ওকে, তাহলে কেচর খণ্ডকায়ন কি? সমখণ্ডকায়ন বিশিষ্ট। আচ্ছা, অসমখণ্ডকায়ন বিশিষ্ট কি? এই যে পতঙ্গের খণ্ডকায়ন। তোমরা যে এই যে পতঙ্গ, যে ঘাসফড়িং দেখা যেতেছে, ঠিক আছে, এই ঘাসফড়িং কি এক একটা মাথা একরকম, মাথা একটু বড় বা ছোট, বডিটা আবার তোমার ছোট বা বড়, বিভিন্ন খণ্ডগুলো এক রকমের, ঠিক আছে, খণ্ডকায়ন এক সমান না, তাই এগুলো হচ্ছে অসমখণ্ডকায়ন। আবার অখণ্ডকায়িত প্রাণীও আছে, যেমন সমুদ্র তারার খণ্ডকায়ন দেখা যায় না। আচ্ছা, এটা পড়বা, ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। অখণ্ডকায়িত আসতে পারে, সে অখণ্ডকায়িত প্রাণী কোনটা? সমুদ্র তারা। ওকে,
সো লেটস সি দ্য নেক্সট ওয়ান, ট্যাগ অঞ্চলায়ন বা ট্যাগমেটাইজেশন। ঠিক আছে, আচ্ছা এটাও বেশি ইম্পর্টেন্ট না, ট্যাগমেটাইজেশন এটা আমরা ঘাস পড়ে নিয়ে দেখতে পাই। আর উপাঙ্গ কোনটা? উপাঙ্গ কোনগুলা? উপাঙ্গ হচ্ছে তোমার যেমন হচ্ছে প্রাণীর দেহের সাথে সংযুক্ত যেসব বাহ্যিক ও নরমক্ষম অঙ্গ প্রাণীর খাদ্য গ্রহণ, চলন, সংবেদন ইত্যাদি কাজের সাথে জড়িত থাকে সেগুলোকে উপাঙ্গ বলা হয়। যেমন আর্থ্রোপোডাতে অ্যান্টেনা ও স্টাইল, মলাস্কাতে পোডিয়া, মাছে পাখনা, পতঙ্গ ও পাখিতে ডানা, উচ্চতর মেরুদণ্ড প্রাণীতে পথ। আচ্ছা, আর্থ্রোপোডাতে অ্যান্টেনা থাকে, এই যে মাথায় এই যে কাশপাড়িং অ্যান্টেনা দেখা যাচ্ছে না। মলাস্কাতে পোডিয়াম, এগুলো এমনি পড়বা, ঠিক আছে। মলাস্কাতে পোডিয়া এইটুকুই পড়বা। আর পতঙ্গ পাখিতে ডানা থাকে, মেরুদণ্ড প্রাণীতে পথ থাকে, এটা তোমরা জানো। আমার মনে হয় যে অ্যান্টেনা ও স্টাইল এই দুইটা পড়লেই হবে। এই যে আর্থ্রোপোডাতে অ্যান্টেনা ও স্টাইল আর মলাস্কাতে পোডিয়া, এই দুইটা পড়লেই হবে। ওকে, আচ্ছা নেক্সটে যাই। সরি, আচ্ছা বাকি অংশ কিছু আমি স্কিপ করে আসছি, যাই হোক সেটা সমস্যা না। তো আমরা এখন পরিফের বা ছিদ্রাল প্রাণী পড়ব। পরিফেরের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কোনটা জানো? 5, 6 আর 7, এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই 5, 6, 7 এই যে তিনটা বৈশিষ্ট্য, এই তিনটা মানে স্পিকিউল থাকে, স্পঞ্জিন নামক এক ধরনের জৈবতন্তু দেহের কাঠামো গঠন করে, এটা ইম্পর্টেন্ট। অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জোসিল নামে একটি প্রশস্ত গহ্বরে মিলিত হয় এবং শীর্ষ প্রান্তে অস্কুলাম নামে একটি বড় প্রান্তিকতা ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হয়। আচ্ছা, তারপরে আমাদের যেটা পড়তে হবে, আর কোচিংয়ের পরীক্ষাগুলোতে যেটা দেয় সেটা হচ্ছে তোমার 9 নাম্বার। 9 নাম্বারটা পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। কোচিংয়ের পরীক্ষাতে শুধু শুধু দেয়, ঠিক আছে, মানে টপ পড়তে পারবে, মানে রিডিং, শুধু রিডিং, কিন্তু এটা আসে না বললেই চল। তো আসি নিডারিয়াতে। সংক্ষিপ্ত এটা নিডারিয়াটা অরের প্রতিসম আমরা আগেই পড়ে আসছি প্রতিসাম্যতা পড়ার সময়। আর নিডারিয়ার বৈশিষ্ট্য তোমাদের এটা টিস্যু মাত্রা, আর এই মাত্রা ব্যবস্থা আমরা পড়ে আসছি না। হ্যাঁ, দেহপ্রাচীর দ্বিস্তরী কোষযুক্ত বা ডিপ্লোপ্লাস্টিক, নেমাটোসিস, নিডোসেন, এটা মানে হাইড্রার যেটা সেটা সিলেন্টেরন থাকে। তারপরে অনেক প্রজাতি বহুরূপিতা এবং একই প্রজাতির ভিন্ন ভিন্ন গঠনের উপস্থিতি দেখা যায়। বহুরূপিতা পলিপ এবং মেডুসা দেখা যায় যে এটা ইম্পর্টেন্ট, পলিপ মেডুসা দশা দেখা যায়, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, জীবনচক্রে শিলাযুক্ত প্রাণুলা লার্ভা দশা রয়েছে, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর প্লাটিহেলমিনথিসে আসো। প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য কী কী? এপিডার্মিস কিউটিকলে আবৃত, এটা ইম্পর্টেন্ট। কিউটিকলে আবৃত, এটা ইম্পর্টেন্ট, বুঝছো? কিউটিকলে আবৃত, এটা ইম্পর্টেন্ট। ত্রিস্তরী প্রাণী হলেও এরা সিলোমেট বা সিলোমবিহীন, এটা তো ইম্পর্টেন্ট। সিলোমের মধ্যে তো আমরা পড়ছি, হ্যাঁ, সিলোম থেকে এটা পড়ে নিবা এবং এখানে কোরিলেশন করে পড়বা। বিভিন্ন অঙ্গের মাঝখানে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা, এটাও পড়বা। তারপরে হুক থাকে বা প্রোগ্লোটিড, এটা খুবই ইম্পর্টেন্ট। 6 নাম্বার যেটা, 6 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে রেচননালী বা শিখাকোষটা খুবই ইম্পর্টেন্ট। শিখাকোষটা খুবই ইম্পর্টেন্ট, শিখাকোষটা পড়বা। আর এটা উভলিঙ্গ, এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর পরিস্ফুটন প্রত্যক্ষ পরোক্ষ ধরনের লাগে না, আর 11 নাম্বার পয়েন্টটাও লাগে না। আচ্ছা, এইটুকু পড়লেই হবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই নেমাটোডা বা গোলকৃমি। নেমাটোডা পর্বের প্রাণীগুলো সুতাকৃমি বা গোলকৃমি নামে পরিচিত। এরা অঙ্গতন্ত্র গঠন মাত্রার প্রাণী। এ পর্বে শনাক্তকৃত আছে, এগুলো খুবই মানে ডিসগাস্টিং কথা লেখা হয়েছে এখানে, এত ডিসগাস্টিং কথা মানে দরকার নেই আর কি। আচ্ছা, পর্ব নেমাটোডার বৈশিষ্ট্য ইলাস্টিন বা কিউটিকল, এটাও এটাও দেখবা। 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, 3 নাম্বার বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে অনুদৈর্ঘ্য পেশি থাকে, বৃত্তাকার পেশি থাকে না, এটা রিডিং পড়বা। 5 নাম্বার কি বলছে? নলের ভিতর নল টিউব উইদিন এ টিউব দেখা যায়, এদের ক্ষেত্রে টিউব উইদিন এ টিউব দেখা যায়, এটা পড়বা। তারপরে মুখচিত্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ অস্থি পরিবৃত্ত, এটা লাগে না।
শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত, এটা পড়বা। যৌনদীর্ঘতা, সেক্সুয়াল ডায়ামরফিজম দেখা যায়, এটাও পড়বা। জীবনচক্রে র্যাপটিরিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া দশা বিদ্যমান, এটা লাগে না কিন্তু রিডিং পড়তে পারো। আচ্ছা, তারপরে কি মলাস্কা বা কম্বোজ প্রাণী। মলাস্কা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম প্রাণী, তাহলে প্রথম মানে একদম শীর্ষে কে আছে? একদম শীর্ষে কিন্তু আর্থ্রোপোডা আছে, ঠিক আছে। মলাস্কা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম প্রাণী, আর প্রথম বৃহত্তম প্রাণী হচ্ছে আর্থ্রোপোডা। আচ্ছা, মলাস্কা বৈশিষ্ট্য, এটা প্রথমটা পারবা, দ্বিতীয়টা পারবা। মেন্টল, এটা লাগবে। চুনময় খোলস থাকে, আমরা জানি এটা এমনিও পারবা, কিন্তু মেন্টলটা লাগবে, ঠিক আছে, মেন্টলটা লাগবে। তো 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। দেহগহ্বর খুবই সংক্ষিপ্ত, হিমোসিলে পরিণত হয়েছে, 4 নাম্বারও ইম্পর্টেন্ট। তারপরে 5 নাম্বার, এটা লাগে না কিন্তু এটাও তোমরা এমনিই পারবা। মুখ বিবরে কাইটিন নামক একটি রেটি জিহ্বার রেডুলা থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর হিমোসায়ানিন থাকে, এটাও ইম্পর্টেন্ট। মেন্টাল পড়তে এটা 3 নাম্বারে পড়ছো। 10 নাম্বারটা হচ্ছে ট্রোকোভার ভেলিজার, আর লার্ভাগুলো আর কি দিয়ে রাখছে লাস্টের পয়েন্টে। আচ্ছা, এটা লাগে না। আচ্ছা, 3, 4 আর 6 পড়বা, 3, 4, 6 নাম্বার পয়েন্টটা পড়বা। আচ্ছা, তারপরে অ্যানেলিডা বা অঙ্গরিমান, এই যে এখানে কি বলছে, এই যে কম্বোজ প্রাণী না, এটা বলতে ভুলে গেছি রে। হ্যাঁ, এখন কি হবে? আচ্ছা সরি, এই যে মলাস্কা বা কম্বোজ প্রাণী, এটা পড়বা। এবং এইখানে আসো, এইখানে যে অ্যানেলিডার ক্ষেত্রে বলা রয়েছে না, এটাও পড়বা। অ্যানেলিডা বা অঙ্গুরিমান বলা হয়, অ্যানেলিডার আরেকটা নাম অঙ্গুরিমান, এটা জানতেই হবে, ঠিক আছে। পরে অপশনে দিয়ে রাখবে বা প্রশ্নে দিয়ে রাখবে, তোমরা কিছুই বোঝো না। আচ্ছা, যাই হোক, অ্যানেলিডার বৈশিষ্ট্য কি বলা আছে? অ্যানেলিডা হচ্ছে কিউটিকল, এটাও কিউটিকল। আচ্ছা, যেখানে কিউটিকল সেখানে একটা করে দাগ, ঠিক আছে। এরকম আসতেই পারে যে কোনটাতে কিউটিকল থাকে না, ঠিক আছে, যেহেতু 3টা তোমরা পেয়ে গেছো। আচ্ছা, কিউটিকল খুবই ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে? প্রকৃত সিলোম বিদ্যমান, তোমরা সিলোমে পড়ে আসছো। সরি, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ওগুলোও ইম্পর্টেন্ট। আচ্ছা, হ্যাঁ। আর 4 নম্বরে কি বলছে? এদের চলন অঙ্গ কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া অথবা অনুপস্থিত। আর 6 নম্বরে কি বলছে? দেহে প্রায় প্রতিটি খণ্ডকে অবস্থিত নেফ্রিডিয়া নামক পেঁচানো নালিকা প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে। নেফ্রিডিয়াটা খুব ইম্পর্টেন্ট, এখানে 6 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে কাইটিনময় সিটি দিয়ে চলে, চলন অঙ্গ কাইটিনময় সিটি, এটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মানে 4, 6 আর 8, এখান থেকে 4, 6, 8 পড়লেই হবে। আচ্ছা, তারপরে নিচে যে আর্থ্রোপোডা বা সন্ধিপাতি বৃহৎ, এই যে বলছিলাম না, আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। ওকে, তো আর্থ্রোপোডার বৈশিষ্ট্য: দেহ সন্ধিযুক্ত ও পাঙ্গ বিশিষ্ট, দ্বিপার্শ্বিক প্রতিসম, খণ্ডকায়িত এবং টেকমাটায় বিভক্ত করেন, তাকে টেকমাটা বলা হয়, টেকমাটায় বিভক্ত। মস্তকে একজোড়া বা দ্বিজোড়া অ্যান্টেনা ও সাধারণত একজোড়া পুঞ্জাক্ষী থাকে, এটা ইম্পর্টেন্ট। আর এই যে কাইটিন, কিউটিকল, এগুলো তো ইম্পর্টেন্ট, আমি আগেই বলছি। আচ্ছা, তো তোমাদের কি ইম্পর্টেন্ট এখানে? 3 নাম্বার ইম্পর্টেন্ট, 3, 2 এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3 নাম্বার, 2 নাম্বার, তারপরে 4 নাম্বার ইম্পর্টেন্ট, হিমোসিল থাকে, ঠিক আছে। তারপরে 6 নাম্বার, 7 নাম্বার হচ্ছে দেহতল, ট্রাকিয়া, ফুলকা, বুক, কিল বা কোলাঙের মাধ্যমে শ্বসন সম্পন্ন হয়, এটাও ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু 8 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 8 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। প্রধান রেচন অঙ্গ মালপেজিয়ান নালিকা, এছাড়াও রয়েছে কক্সাল, অ্যান্টেনাল বা ম্যাক্সিলারি বা সবুজ গ্রন্থি, এটাও ইম্পর্টেন্ট। 8 নম্বর পুরাটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই গেল। তারপরে একাইনোডার্মাটা বা কন্টকটক প্রাণী, না আমারই দাঁত ভেঙে যেতেছে। তবে এটা পড়তে হবে কিন্তু, হ্যাঁ, এটা পড়তে হবে। তো কন্টকটক প্রাণী, এটা পড়বা, ঠিক আছে। নিচের ওই যে ল্যাটিন শব্দ, এগুলো পড়ার কোনো দরকার নেই, কিন্তু পড়তে পারো, মানে নামের সাথে কাজের মিল আছে, ঠিক আছে। যারা দিছে এমনি দেয়নি। আর এখানে লিখছে ত্বকের নিচে সাহিত্য চুনময় অন্তকঙ্কালিক প্লেট, ক্যালকেনিয়াস প্লেটটা আমরা পড়েই আসছি একটু আগে, তাই না?
আচ্ছা, একানোডার্মাটার বৈশিষ্ট্য পেশিময় অস্থিস্থাপক নালিকা পথ চলন অঙ্গ হিসেবে কাজ করে। দেহের ভেতরে সিলোম থেকে সৃষ্ট অনন্য গড়নের প্রাণী সংবহনতন্ত্র রয়েছে। রক্ত সংবহনতন্ত্র নেই, তবে হিমাল ও পরিহিমাল তন্ত্র সংবহনতন্ত্রের কাজ করে। তো এই যে 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, 6 নাম্বার ইম্পর্টেন্ট। ওয়াটার ভাস্কুলার সিস্টেম 5 নাম্বার ইম্পর্টেন্ট, 4 নাম্বার ইম্পর্টেন্ট। হ্যাঁ, 4, 5, 6 এই তিনটা পড়বো। আচ্ছা, তারপরে কি কর্ডাটা নটোকর্ড স্নায়ু, এটা এখান থেকে কিছু আসতে দেখি নাই, কিন্তু এই যে এটা পড়বা 4 নাম্বার, বুঝছো? 4 নাম্বারটা আমার মনে হয় ইম্পর্টেন্ট। এই যে এন্ডোস্টাইল নামক অঙ্গ থাকে যা পূর্ণবয়স্ক প্রাণীতে পশ্চাৎ থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়, এটা পড়বা, ঠিক আছে? 4 নাম্বার পড়বা। আচ্ছা, আরগুলা এমনি প্রাণী জগতের প্রধান, এটা লাগে না রে। তারপরে কর্ডাটা ইউরোকর্ডের সদস্য, এগুলো লাগে না। তারপরে টিউনিসিন, তারপরে ইউরোকর্ডেটকে টিউনিকেটা নামে অভিহিত করা হয়। আচ্ছা, এটা লাগে টিউনিসিন, এটা পুরো এই দাগানো লাইনগুলো পড়বি, ঠিক আছে? এগুলো প্রতিগুলাই ইম্পর্টেন্ট। এই যে প্রোটোকর্ডাটা বা আদিকর্ডাটা, এখানে যে হাইলাইট করা যেগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো পড়বি। আচ্ছা, বৈশিষ্ট্য কি? টিনিসে নির্মিত বর্ণিল টিউনিক আবরণে দেহ আবৃত থাকে। আচ্ছা, গেল। তারপরে কি বলছে 4 নাম্বার, স্নায়ুকোট্রিক গ্যাংলিয়নে পরিণত হয় রিভার্স পেরিস্টালসিস। এই পুরা হাইলাইট অংশটাই পড়বে, পুরা হাইলাইটেড অংশটাই পড়তে হবে। আর বৈশিষ্ট্য কি বলছে, সরি, সমুদ্রের ফোয়ারা নামে পরিচিত, এটা খুব ইম্পর্টেন্ট, সমুদ্রের ফোয়ারা নামে পরিচিত, ঠিক আছে? যারা সি লাভার আছে তারা এটা দেখলেই দিয়ে দিবে, সমুদ্রের ফোয়ারা জিনিসটা দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, আর 2 নাম্বার কি বলছে, দুটি নলাকার প্রবর্ধন বহন করে। আচ্ছা, এটা দরকার নেই, টিউনিক আবরণ থাকে, এটা পড়বি। আর বৃত্তাকার পেশি, এই থ্যালাসিয়াতে প্রজাতির সংখ্যা 70, এটা লাগবে না। আর দেহ ফাঁপা বা নল বা পিপা আকৃতির, হ্যাঁ এটা লাগবে। 3 নাম্বার কি, তাই কয়েকটি বৃত্তাকার পেশিবন্ধনী বিদ্যমান, এটা লাগবে। পেশিবন্ধনী বিদ্যমান, এটা লাগবে। আচ্ছা, তারপরে কি, লার্ভেসিয়া সাইফন অনুপস্থিত, এটা লাগবে। ওকে, এখানকার হাইলাইটসগুলো পড়লেই হবে। সেফালোকর্ডাটা বলমাকার বা বলমাকার প্রাণী। অ্যান্ড তোরা সাথে সাথে দাগি না, আমি কিন্তু পিডিএফ দেবো না, তাদেরকে আমি পিডিএফ দেবো না, আমি আগেই বলছি পিডিএফ কিন্তু তোরা পাবি না, আমার সাথে সাথেই পড়বি, আমার সাথে সাথেই দাগিয়ে নিবি। আচ্ছা, বৈশিষ্ট্য এখানে কি বলছে, সেফালোকর্ডাটা এইসব আর দাগানো হয়েছে, কমেন্ট কর। আচ্ছা, হয়েছে, ধন্যবাদ সবাইকে। আর এখানে আর এগুলো আর কি দাগানো লাইনগুলো পড়লেই হবে, এগুলো অত ইম্পর্টেন্ট না। কিন্তু এই যে এই ভার্টি বা মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস যে আছে, এখান থেকে মিক্সিনিকে যে হ্যাকফিশ বলে, এটা পড়তে হবে। আর এটার বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট, এই মিক্সিনিটা পড়তে হবে, মিক্সিনি বা হ্যাকফিশ বলে এটাকে বলা হয়, এটা বলতে হবে। এদেরকে এই যে স্লাইম ইল নামে অভিহিত, এটাও পড়তে হবে। যে 70 প্রজাতির হ্যাকফিশ রয়েছে, এটাও পড়তে হবে। সবাই সামুদ্রিক, এটাও পড়তে হবে। এখানে সব কয়টা ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আমি এটাকে 5 স্টার দিতে পারি। আচ্ছা, আর এই যে ল্যাম্প্রে পেট্রোমাইজন্টিটা, এটাও 5 স্টার, এখানে সব পড়বি, সব। পেট্রোমাইজন্টিটা বা হচ্ছে ল্যাম্প্রে, এখান থেকে সব পড়বি। মাইক্সিনি আর পেট্রোমাইজন্টিটা, এখান থেকে সব পড়তে হবে। আচ্ছা, বৈশিষ্ট্য সহ সব। আচ্ছা, এখান থেকে এই যে কন্ড্রিকথিস প্রাণীর বৈশিষ্ট্যগুলো, মানে খালি দাগানো হাইলাইট করাগুলোই পড়লেই হবে, এখান থেকে বাদ দেওয়ার মতো কিছু নাই, আবার পড়ার মতো কিছু নেই। আচ্ছা, যাই হোক, এই কেন এটা পড়তে, এই যে এটা একটু ভালো করে পড়িস, বুঝছিস? সার্কোপটেরিকি, এই ক্লাসটা একটু ভালো করে পড়িস, এটা একটু মানে বৈশিষ্ট্যমণ্ডিত তো, মানে একটু আলাদা, এক্সেপশন, সো এগুলো থেকে প্রশ্ন করতে চাবে আর কি। আর এগুলো আর কি এমনি পড়ে নিবি, আর যদি দরকার হয় ক্লাস আমি আরেকটা দেবনি, ঠিক আছে?
তো দরকার হলে সেটা আমি আর কি ইউটিউব চ্যানেলে পাবলিশ করব না, ঠিক আছে? চ্যানেলে পাবি না, সেটা আমি জুমে একটা ক্লাস নেব, ঠিক আছে? আর মেডিকেল ক্র্যাশ কোর্স, রিভিশন ব্যাচ সব এগুলো শুরু হতে যাচ্ছে। যাদের ইচ্ছা তারা জয়েন হয়ে যায়ও, ঠিক আছে? আপনারা আমার পার্সোনাল নাম্বারে কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আচ্ছা, যাই হোক, কালকে আমি নেক্সট সেকেন্ড চ্যাপ্টারে সেটা আমি মানে সেকেন্ড চ্যাপ্টার শুরু করে দিব। সো স্টে টিউনড উইথ অ্যালেক্স মেডিসোলিউশন। ওকে।